হ্যালো বন্ধুরা, নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম ভয়ঙ্কর জার্নি। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। আসসালামু আলাইকুম, আমি তালোহা। আমার পরিচয় গোপন রেখে আমি ঘটনাটি শেয়ার করতে চাই। নির্দিষ্ট করে ঘটনাটির স্থান বলতে চাই না। একটা পারিবারিক মামলায় আমাকে ঢাকা থেকে আমাদের জেলা শহরের জজ কোর্টে যাওয়ার প্রয়োজন ছিল। আমি রাত 9টার গাড়িতে ঢাকা থেকে আমাদের জেলা শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গাড়িটা জেলা শহরের না। ঢাকা থেকে যেতে জেলা শহরের আগেই আমাদের থানা, এবং আমাদের থানা থেকে অনেক ভিতরে আমাদের বাড়ি। রাত 9টায় গাড়িতে উঠি। গাড়ি সায়দাবাদ যাবার আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। 3 ঘন্টার ভিতরে আমাদের থানায় পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এত বড় জ্যাম ছিল যে গাড়ি 2 ঘন্টায় গুলিস্তান থেকে যাত্রীবাড়ি পর্যন্ত যেতে পারেনি। আমরা যখন ঢাকা মাওয়া হাইওয়েতে, তখন রাত 11টার বেশি বেজে গেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তাও ড্রাইভার আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। আমি যে সিটে বসেছি সেটি হলো D4, অর্থাৎ জানালার পাশের সিট। 30 মিনিটের মতো ঝড় বৃষ্টি হয়ে কিছুটা কমছে মাত্র। সামনে বড় একটি জ্যাম পড়েছে। জ্যাম যখন ছেড়েছে তখন গাড়ি সামনে এগোচ্ছে। আমি জানালার পাশ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি জ্যাম পড়ার কারণটা। একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। একটি প্রাইভেট কারকে হয়তো কোনো ট্রাক চাপা দিয়ে চলে গেছে। প্রাইভেট কারের ড্রাইভারের স্টিয়ারিং হাতে, ওভাবেই মৃত্যু অবস্থায় বসে আছে। ল্যাম্পপোস্টের আলোয় আমি প্রাইভেট কারের ড্রাইভারের চেহারাটা স্পষ্ট দেখেছিলাম। পদ্মা সেতু পার হয়ে গেলাম। বৃষ্টি যদিও কমেছে, কিন্তু চারিপাশে আবহাওয়াটা অনেক শুনশান। অনেক ঝড় বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষ নেই। দূরপাল্লার বাসগুলো ধেয়ে চলেছে তার গন্তব্যের দিকে। এক্সপ্রেসওয়ে শেষে ভাঙ্গা পার হয়ে যখন ছোট রাস্তায় গাড়িটি চলতে লাগলো, আমি তখন হঠাৎ দেখতে পাই দূরে একটি লোক দাঁড়িয়ে আছে। কেমন যেন লোকটির চেহারা একটু অন্যরকম, উজ্জ্বল ছিল। তার গায়ে একটি সাদা চাদর, কিন্তু রক্তহিম করা বিষয় হলো সেই লোকটি আর কেউ নয়, সেই প্রাইভেট কারের অ্যাক্সিডেন্ট করা ওই মৃত ড্রাইভার। আমি চোখের ভুল ভেবে চোখ ডলতে থাকি। আবার বাইরে তাকানোর আগেই বাস সেই লোকটিকে ক্রস করে চলে গিয়েছে। চোখ মেলে তাকে দেখতে না পেয়ে কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু কিছুক্ষণ পর আবারও জানালা দিয়ে সেই লোকটিকে সামনে দেখতে পেলাম। দ্বিতীয়বার তো চোখের ভুল হতে পারে না। আমি আমার পাশের সিটে থাকা লোকটিকে বললাম, ওনাকে দেখতে পাচ্ছেন? উনি তাকানোর আগেই গাড়ি তাকে আবার ক্রস করে চলে গিয়েছে। এভাবে আমি 15 থেকে 20 বার সেই লোকটিকে বারবার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আসলে আমি ভূত প্রেতে বিশ্বাসী না, তাই কৌতূহলবশত লোকটিকে দেখেছিলাম, যদিও তখন মনের ভিতর ভয় লাগছিল। আমি ঢাকা থাকতেই আমাদের থানা শহরে একজন বন্ধুকে কল দিয়েছিলাম যে তাদের বাড়ি রাতে থাকব। কেননা থানা শহর থেকে আমাদের বাড়ি যেতে দিনের বেলায় 70 টাকা গাড়ি ভাড়া নেয়, আর এত রাতে গাড়ি তো পাবোই না, আর যদি পাইও তাহলে 800 টাকা ভাড়া চেয়ে বসবে। আমাদের থানার কিছু আগেই আমি সেই বন্ধুকে কল দিলাম, কিন্তু কয়েকবার ফোন দেওয়া সত্ত্বেও সে কল রিসিভ করলো না। তখন চিন্তা করলাম আমি থানা শহরে নেমে আমাদের থানার স্বাস্থ্য কমপ্লেক্সে বসে রাতের বাকি সময়টা কাটিয়ে দেব। কিন্তু এর ভিতর আবার চিন্তা করলাম আমাদের থানা শহরের পরেই জেলা শহরের আগে আমার বোনের বাড়ি। আমি মনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের থানা শহরে না নেমে কিছুটা সামনে গিয়ে নেমে গেলাম। আমি যেখানে নেমেছি সেখান থেকে আমার বোনের বাসা হেঁটে যেতে 20 মিনিট সময় লাগে। এমনিতেও মনের ভিতর ভয়, এই 20 মিনিটের রাস্তা আমি কিভাবে হেঁটে যাব? এই রাস্তাটা অনেক ফাঁকা, মানে মেইন রোড থেকে আমার বোনের বাসা পর্যন্ত 2টি কবরস্থান আছে, এবং অনেক দূরে দূরে এক একটা বাড়ি। রাস্তার এক পাশে একটা খাল, এবং অন্য পাশে কোথাও বড় বড় বাগান, এবং কোথাও কোথাও বিল। আমি আয়তাল কুর্সি পরে বুকে ফু দিয়ে হাঁটা শুরু করি, এবং মোবাইলে আব্দুর রহমান মাসুদের একটি তেলাওয়াত ছেড়ে দিলাম। একটু হাঁটতেই সামনে একটি কবরস্থান। এমনিতেই মনের ভিতর অসম্ভব ভয় কাজ করছে। কবরস্থান দেখে বুকের ভিতরটা কেমন যেন ধুধু করে উঠল। কবরস্থান ক্রস করে চলে গেলাম। মোবাইলে তখন 2% চার্জ।
সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। প্রায় 10 মিনিটের রাস্তা আমি অতিক্রম করে চলে গিয়েছি। একটা কাঁপুনি দিয়ে মোবাইলটা বন্ধ হয়ে গেল। এমনিতেও রাস্তাটা অনেক ভয়ঙ্কর মনে হয়। ঢাকা থেকে এই পর্যন্ত কত কিছু রাস্তায় দেখেছি, দুর্ভাগ্য মোবাইলটা বন্ধ হয়ে গেল। বুকে সাহস রেখে অন্ধকারেই সামনে হাঁটতে লাগলাম। শুনতে পাচ্ছি কে যেন করুণ সুরে কান্না করছে। আমি হয়তো ভেবেছি রাস্তার পাশে কোনো বাড়ির কেউ কান্না করতে পারে, কিন্তু সামনে গিয়ে দেখি আরও একটি কবরস্থান, এবং সেই কবরস্থানের ভিতর থেকেই কান্নার শব্দটা আসছে। যদিও আমি ভয় পেয়েছিলাম, তারপরও একটু উঁকি দিয়ে কবরস্থানের ভিতরে কে কাঁদছে দেখতে চাইলাম। আমি দেখলাম কবরস্থানের ভিতরে সাদা জুব্বা পরিহিত লম্বা লম্বা অনেক লোক দাঁড়িয়ে আছে, এবং একজন খুব করুণ সুরে কান্না করছে। এই লোকগুলো দৈহিক আকৃতি দেখেই বোঝা যায় তারা মানুষ হতে পারে না, তারা অনেক লম্বা ছিল। আমি তাকাতেই সব লোকগুলো আমার দিকে ঘুরে তাকালো। শুধু এই দৃশ্যটা দেখে আমি সেখান থেকে একটা দৌড় দিলাম। যত দৌড়াচ্ছি তত যেন কান্নার শব্দটা আমার দিকে ধেয়ে আসছে। সেই 10 মিনিটের রাস্তা দৌড়ে আমি 5 মিনিটে বোনের বাসায় যাই। আমি জ্ঞান হারাইনি, গিয়ে সব কথা বোন ও দুলাভাইকে খুলে বলি। তারা আমাকে পানি পড়া খাওয়ায়। তারপর থেকে আমার সাথে আর কোনো সমস্যা কোনো দিন হয়নি, কিন্তু সেই দৃশ্যগুলো এখনও আমার সামনে ভেসে ওঠে। কেউ কি দিতে পারবেন এই প্রশ্নের উত্তর? যে লোকটি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, সে কি করে আবার আমার সামনে আসলো? এবং এত রাতে কবরস্থানের ভিতরে এতগুলো লোক কি করছিল সেখানে? এই রহস্যের উত্তর আজও পর্যন্ত আমি কারোর কাছে খুঁজে পাইনি। আপনাদের যদি এই উত্তর জানা থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদেরও একটু শোনার সুযোগ করে দেবেন।